লাল পাহাড়ির দেশে যা, রাঙার মাটি দেশে যা, এটাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। এই কদিন যা চোখে দেখলাম শুধু লাল নয়, তার সাথে যোগ হলো হলুদ, সবুজ, সাদা, ব্রাউন, যেন মনে হবে প্রকৃতির রঙের খেলা দেখাচ্ছে। একটাও মুহূর্ত কাটাইনি যেখানে আমরা মন্ত্রমুগ্ধের মতন তাকিয়ে থাকিনি। বলতে পারেন এক কথায় অসাধারণ। এই সময়টাতে এই সব কিছুর সাথে যোগ হয় উপযুক্ত আবহাওয়া। আসলে আমেরিকায় এই গরমকালটাই হলো বেড়ানোর জন্যে মোক্ষম সময়। তাপমাত্রা থাকে অনেকটাই আমাদের দেশের মতন, এবং দিনের আলো থাকে সকাল 7টা থেকে রাত্রি 9:30 অবধি। আমরাও সেই সুযোগ নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটা 10 দিনের লম্বা যাত্রায়, একটা নতুন সিরিজ শুরু করতে। আপনাদের সামনে সেই সিরিজের এপিসোড 0 রেখে গিয়েছিলাম, আর আমাদের গন্তব্যের কিছুটা আইডিয়া বলে দিয়েছিলাম। আপনাদের গল্প দেখার আগ্রহ আর রেসপন্স দেখে আমরাও মোটিভেশন পেয়ে বেরিয়ে পড়ি কিছু পৃথিবী বিখ্যাত জায়গা আপনাদের সামনে তুলে ধরতে। তবে বেরিয়েছিলাম আমাদের আরেকটা বেড়ানোর গল্প দেখানোর উদ্দেশ্যে, কিন্তু গিয়ে পেলাম আমাদের ঊর্ধ্বে আরও প্রাচীন এক গল্প, আমাদের এই পৃথিবী নামের বাড়ির গল্প। সেই বাড়ি যে মানব জাতিকে ঠাঁই দিয়েছে না জানি কত শত সহস্র লক্ষ বছর ধরে, এবং আমাদের আগে না জানি আরও কত ধরনের জীব ও নানান রকমের প্রাণীকে। মানুষ কথা বলতে জানে বলে গল্প শুধু মানুষেরই হবে তার কোনো মানে নেই। পৃথিবী শুধু সহ্য করে যায় বলে তার গল্প আমরা জানবো না, তারও কোনো যুক্তি নেই। দিস ইজ নট জাস্ট আ ট্রাভেল স্টোরি, দিস ইজ আ স্টোরি অফ নেচার অ্যান্ড আওয়ার মাদার আর্থ, যা আমরা এই জায়গাগুলোর মাধ্যমে গিয়ে জেনেছি এবং আপনাদের সামনে রাখতে চাইছি। শুরু করতে চলেছি একটা নতুন সিরিজ, ভ্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস আমেরিকায় গরমের ছুটিতে জানলাম আমাদের পৃথিবীর গল্প, দ্য স্টোরি অফ মাদার আর্থ, দ্য অনলি হোম ইন দিস এন্টায়ার ইউনিভার্স। গোটা সিরিজটা বেশ লম্বা এবং ঘুরতে ঘুরতে বিস্তারে গল্প বলবো আপনাদের। চলুন যাত্রা শুরু করি এবং গল্পটা আরম্ভ করি প্রথম এপিসোড দিয়ে। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। বুঝতেই পাচ্ছেন যে এটা আমাদের বাড়ি নয়, আমরা একটা হোটেল রুম। ট্রিপটা এই হোটেল থেকে শুরু করাটা আমাদের বোকামো অ্যান্ড বাধ্যতা দুটোই। তার রিজনটা কি বলছি আস্তে আস্তে, চলুন সঙ্গে। যাত্রার শুরুতেই আমরা একটা ব্লান্ডার করেছিলাম, তবে এটা জেনে ভুল করিনি, এক্সপিরিয়েন্সের অভাব বলতে পারেন। ভুলটা প্ল্যানিংয়ের সময়তেই হয়ে গেছিল। আসলে এই লম্বা ট্রিপটার প্ল্যানিং চলছিল 6 মাস আগের থেকে, এবং ফ্লাইটের টিকিট বুকও করেছিলাম 6 মাস আগেই। এটাই ছিল মস্ত বড় ভুল। আমাদের দেশের মতন ডোমেস্টিক ফ্লাইট আগের থেকে কাটলে কম দামে পাবো, এই দেশে তার কোনো মানে নেই। এই গরমের ছুটির সময় যত দেরিতে ফ্লাইটের টিকিট কাটা যায় তত ভালো। আমেরিকায় যেহেতু ফ্লাইটের ডিমান্ড বেশি, যাত্রার দিন যত কাছে আসে এইখানে ফ্লাইটের অপশন বাড়তে থাকে এবং টিকিটের দামও কমতে থাকে। আমরা 6 মাস আগে যখন টিকিট কাটি, ফ্লাইটের অপশনও কম ছিল এবং তার ভাড়াও বেশি ছিল। না জেনে ভয় পেয়ে এই ফ্লাইটের টিকিটটাই সবার আগে আমরা কেটে ফেলি এবং আমাদের শহর থেকে টিকিট না পেয়ে রিচমন্ড থেকে 2.5 ঘন্টা দূরে বাল্টিমোর থেকে যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিই। সেটাও আবার ডিরেক্ট ফ্লাইট পাইনি, সেটাও ছিল ওয়ান স্টপ ফ্লাইট, বাল্টিমোর থেকে মিনিয়াপলিস, আবার মিনিয়াপলিস থেকে লাস ভেগাস। সেই কারণেই আমাদের গতকাল রাতে বাল্টিমোরে আসা এবং গল্পটা এখানেই শুরু হওয়া। দুপুর 12:30টায় ফ্লাইট বলে রিচমন্ডে ভোরে উঠে বাল্টিমোরে এসে ফ্লাইট ধরার রিস্কটা নিতে চাইনি। একবার ফ্লাইট মিস হয়ে গেলেই পুরো প্ল্যানটাই চলে। তাই জার্নিটা শুরু হয় এই হোটেল দিয়েই। আমেরিকায় বেশিরভাগ জায়গায় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাওয়া যায়, তাই খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে। গাড়িটা রাখবো এয়ারপোর্টের কাছে একটা পার্কিং লটে, যার বুকিংও আগের থেকে করে রেখেছিলাম। এটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিস না? হ্যাঁ, রাজস্থান থেকে। ইন্ডিয়াতে করা আমাদের সব থেকে বড় রোড ট্রিপ ছিল রাজস্থান ট্রিপ। তো সেই ট্রিপকে স্মরণ করে আমরা আমেরিকাতে এই সব থেকে বড় রোড ট্রিপ এখন অবধি করতে চলেছি এটা। তো রিমেম্বারিং রাজস্থান। চলো, কাল রাতে চলে আসার ডিসিশনটা ভালোই হয়েছে বল। হ্যাঁ,
তাহলে সকালে আমাদের ফ্লাইট দুপুরবেলা 12:30টায়। আমি যদি ধরি আমাদেরকে অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে হাতে টাইম নিয়ে যদি বলি এয়ারপোর্ট ঢুকতে হবে, মানে সকাল 6টায় বেরোতে হতো বাড়ি থেকে। হ্যাঁ, আর যেই রাস্তাটা দিয়ে আমাদেরকে আসতে হতো রিচমন্ড থেকে বাল্টিমোর, এটা মানে মাঝের মধ্যেই খুব জ্যাম হয় I-95-এ। আইদার ভোরবেলা বেরোলেও জ্যাম হয়, আবার নর্মাল টাইমেও তাই। তো আমরা ভাবলাম বেকার রিস্ক নিয়ে কি লাভ, এতটা দূর 2 ঘন্টা জার্নি করে এয়ারপোর্ট ঢোকার থেকে আগের দিন রাতে এয়ারপোর্টের কাছে হোটেলটায় চলে এলাম। এটা তো একদিকে ভালো হয়েছে। ঢুকিয়ে দেন, এখানে রাখ না আপাতত, তারপর যদি দেখি অন্য কোথাও রাখতে হবে তখন দেখা যাবে। একটা ছায়া স্পট পাওয়া গেছে, অ্যাটলিস্ট সকালবেলাটা তো রোদ লাগবে না। আমরা আমাদের পার্কিং এর জায়গাটাতে এসে গেছি, যেখানে গাড়িটা পার্ক করে রাখবো এয়ারপোর্টের একদম কাছেই। তো গাড়িটাকে পার্ক করে দেখি কোথাও কথা বলতে হবে কিনা গিয়ে। ব্যাস আর কি, গাড়ি পার্ক করে একটা শাটেলে উঠে বেরিয়ে পড়লাম একটা অত্যন্ত হেক্টিক কিন্তু অ্যাডভেঞ্চারাস একটা যাত্রায়। তবে এই জার্নিতে খালি আমরা দুজন ছিলাম না, ছিল আরও 2 বন্ধু আমাদের সাথে। গোটা ট্রিপটায় 4 জন থাকবো একসাথে 10 দিন ধরে। এই যাত্রায় যারা আমাদেরকে সঙ্গ দিতে চলেছে তাদেরকে আমরা চিনেছি আমেরিকায় আসার পরপরেই। বলতে পারেন এই দেশে আসার পর এরা আমাদের প্রথম বন্ধুদের মধ্যে 2 জন। আগে রিচমন্ডেই থাকতো, এখন কাজের সূত্রে আমাদের মধ্যে ডিস্টেন্সও বেড়েছে এবং তার সাথে বন্ধুত্ব আরও বেড়েছে। অনেকটা প্ল্যানিং আর ডিসকাশন চলেছে আমাদের 4 জনের মধ্যে এই ট্রিপটাকে নিয়ে। আসলে গাড়ি করে 3000 মাইলেরও বেশি রোড ট্রিপ করতে চলেছি, বিস্তারে প্ল্যানিংটা দরকার ছিল। আচ্ছা, যখন এতটাই বললাম, যেতে যেতে পুরো ট্রিপটা সংক্ষেপে আপনাদেরকে একবার বলে দিই। আমরা বাল্টিমোর থেকে উড়ে যাব মিনিয়াপোলিস, যেখানে আমাদের বাকি 2 সঙ্গীর সাথে দেখা হবে। সেখান থেকে 4 জনে একসাথে উড়ে আসবো লাস ভেগাস। এই ভেগাস থেকেই আমরা ভাড়ায় নেব একটা গাড়ি, যেটাকে নিজেরাই চালিয়ে আমরা শুরু করব আমেরিকায় আমাদের করা সবথেকে লম্বা রোড ট্রিপ। প্রথমে আমরা যাব ভেগাস থেকে আমেরিকার সবার প্রথম ন্যাশনাল পার্ক, দি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। সেখানে 3 দিন থেকে ভালো করে ইয়েলোস্টোন ঘুরে নামবো সাউথের দিকে। সেই রাস্তায় পড়বে আরও 4টি ন্যাশনাল পার্ক, যেটা চোখে না দেখলে আপনাদের বোঝাতে পারবো না যে এই দৃশ্যগুলো এই পৃথিবীরই এক অংশ। সবটা এখন বলে দিলে গল্পটাই শেষ, তাই কিছু গল্প রেখে দিচ্ছি পরের জন্য। তবে শুধু ঘুরে দেখবো না, জানবো আরও অনেক কিছু। এটা সবে ফার্স্ট এপিসোড। এই সিরিজটার লাস্ট এপিসোড লাস ভেগাস দিয়েই শেষ হবে। এখন গল্প অনেকটাই বাকি, চলুন আগে এগোই। মনের মধ্যে অনেকটা আশা আর উৎসাহ নিয়ে উঠে পড়লাম ফ্লাইটে, বাল্টিমোর থেকে মিনিয়াপোলিস পৌঁছানোর উদ্দেশ্যে। ডোমেস্টিক ট্রাভেল করলেও ভেগাস অবধি পৌঁছানোর জন্য ডাইরেক্ট ফ্লাইট পেলাম না। আমাদের ভুলটা তো মসাম আগেই বুঝিয়ে বলল আপনাদের। আরেকটু যদি ওয়েট করতাম টিকিট কাটতে, হয়তো ডাইরেক্ট ফ্লাইটও পেয়ে যেতাম আর টাকাটাও হয়তো কম লাগতো। তুই ধাক্কা মারছিলি? ইচ্ছা করে ধাক্কা মারছিলি? না, আমি এগিয়ে গেছি ভেবেছি উনিও এগিয়ে গেছে, তারপর দেখছি দাঁড়িয়ে গেছে। যাই হোক, সকালে বেরিয়েছিলাম বাল্টিমোরের হোটেল থেকে শুধু ব্রেকফাস্ট করে। এই লো কস্ট ফ্লাইটগুলোতে কিছুই খেতে দেয় না, আর আমাদেরও এই জার্নির এক্সাইটমেন্টে এয়ারপোর্টে যে কিছু কিনে নেব সে কথা মাথায় ছিল না। মিনিয়াপোলিস আসতে আসতে এবং বন্ধুদের সাথে দেখা করতে করতে খিদে পেয়ে গেছিল প্রচুর। হবে নাই বা কেন, লাঞ্চ করার টাইমও হয়ে এসেছিল। দুপুরের খাবারটা বন্ধুরাই ব্যবস্থা করে রেখেছিল। দাঁড়ান, আগে আপনাদের ওদের সাথে পরিচয় করাই, তারপর খাবারের ব্যবস্থা দেখাচ্ছি। আমরা মোটামুটি ইউএস ভ্রমণে বেরিয়েছি। কেমন আছে? আমি ওয়েট করে করে এই হয়ে গেল। এদেরকে তো চেনে নি। আচ্ছা, এরপর থেকে আমার এই 1, 2, 3 এই 3 জনের কোনো চিন্তা নেই, সব দায়িত্ব এ নেবে। কটায় উঠতে হবে, শুধু রাত্রিবেলা ড্রাইভিং করতে দেওয়া যাবে না, যখন তখন ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, রাত্রি না, তাছাড়া পুরো ড্রাইভিং তোমার তো, আমাদের গাড়ি ধরতে হবে না। আরে আমরা আর কিচ্ছু না, আমরা গাইড হায়ার করে নিয়েছি, গাইড আমাদেরকে নিয়ে পুরো ঘুরবে, কোনো চাপ নেই। পুরো চার্ট বানানো আছে এক্সেল শিটে। আমি বললাম না, আর কোনো চিন্তা নেই। ঘুম থেকে উঠবো, উঠে বলবো জিজ্জু কোথায় যাবো আর কটায় বেরোবো,
দেখা করে আর একসাথে ট্রাভেল করার আনন্দ পেয়ে বুঝলাম যা হয় ভালোর জন্যই হয়। এটা জিঞ্জু স্পেশাল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সুন্দর বাড়ির খাবার। একদম এই শেষ খেয়ে নে, এরপর 10 দিন পাউরুটি চিবাতে হবে। রিচমন্ড থেকে ভেগাসের ডাইরেক্ট ফ্লাইট পেয়ে গেলে এই আনন্দটা মিস করে যেতাম। ডেস্টিনেশন অবধি পৌঁছনোটা এক জিনিস, আর জার্নির আনন্দ নিতে নিতে পৌঁছনো হলো আরেক জিনিস। যা, এখানে আসতে সুস্মিতা ছেড়ে আমাকে বেরিয়ে গেছে, আমরা পার্টনার চেঞ্জ করে নিই। এরকম কোম্পানি থাকলে আর গন্তব্যের কথা মাথায় থাকে না। হাসতে খেলতে উঠে পড়লাম মিনিয়াপোলিস থেকে ভেগাসের ফ্লাইটে। তবে এই ফ্লাইটটায় আমি পেলাম উইন্ডো সিট। আজকাল উইন্ডো সিটের আর লোভ লাগে না, কিন্তু জানলার বাইরে যা দেখলাম আপনাদের দেখালে বুঝবেন যে গোটা ট্রিপটায় আমরা কি জিনিস দেখতে চলেছি। ফ্লাইট থেকে একটা ওভারভিউ দেখতে পেলাম। এই ল্যান্ডস্কেপ না আগে কোনোদিনও চোখে দেখেছি, আর জানি না এছাড়া অন্য কোথাও এই দৃশ্য দেখা যায় কি না। পৌঁছানোর আগে এইভাবে ওপর থেকে একটা ওভারভিউ পাবো ভাবিনি। সব মিলিয়ে অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে রোড ট্রিপটা শুরু করতে চলেছি। স্পিরিট আর জোশ দুটোই হাই ছিল, কিন্তু সবার আগে ভেগাসে নামার পর লাগবে আমাদের একটা গাড়ি। ওয়েলকাম টু লাস ভেগাস। কিন্তু বাইরে যা গরম, মোটামুটি এখানে এখন 40-এর উপর টেম্পারেচার, 41 কি 42 হবে, এবং কিছুদিন পরে এটা 45-এ যাবে। ও বলছে তোর তো তাও ভালো লাগছে, তুই সেন্টিগ্রেডে দেখছিস, আমি তো ফারেনহাইটে দেখছি 104 ফারেনহাইট দেখাচ্ছে। লাস ভেগাসে নামতেই এয়ারপোর্টে দেখতে পাই এক গাদা ক্যাসিনোর স্লট মেশিনগুলো। এই শহরটাতে লোকেরা আসে নিজেদের ভাগ্যের সাথে খেলতে। খেলতে খেলতে কিছু লোক কিছু পায়, কিন্তু বেশিরভাগ লোক হারিয়েই ফেরে। তাই আমরা এসবের দিকে আর বেশি লোভ না দিয়ে এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। তবে লাস্ট এপিসোডে যখন গল্প ঘুরে এখানেই শেষ হবে, তখন দেখা যাবে কি করলাম আর কি ছাড়লাম ভেগাসে। সেটা তোলা থাকুক লাস্ট এপিসোডের জন্য। আপাতত চলুন গাড়িটা নিয়ে গল্পটাকে এগিয়ে নিয়ে যাই। লাস ভেগাসে দেখলাম গাড়ি নেওয়ার ব্যবস্থাটা এয়ারপোর্টে রাখেনি, বরং একটা সিস্টেম তৈরি করেছে, যার মধ্যে একটা শাটেল এসে আপনাকে নিয়ে যাবে আরেকটা বিল্ডিং অবধি। এয়ারপোর্ট থেকে ওই বিল্ডিংটা 10-15 মিনিট বলতে পারেন। সেই বিল্ডিংয়ে হেন কোনো রেন্টাল কোম্পানি আমেরিকাতে নেই যেটা এখানে প্রস্তুত নেই। এই কারণেই এখানে কম্পিটিটিভ প্রাইসিং, এবং সেই জন্যেই গাড়িটা এখান থেকে নেওয়ার সিদ্ধান্ত আমরা আগেই নিয়ে ফেলেছিলাম। নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর মাইলেজের কথা মাথায় রেখে বুক করে ফেলেছিলাম একটা সেডান গাড়ি, যেটা আমাদের সঙ্গী থাকবে আগামী 10টা দিন। গাড়িটা পেলাম একেবারে নতুন, আর চালাতেও অনেকটা সোজা। লম্বা ড্রাইভে এতে কিছু সুবিধাও আছে, যেতে যেতে বলবো আপনাদের। গাড়ি পেয়ে গেছি আমরা, 41 ডিগ্রি সেলসিয়াস থেকে ঢুকে গেছি গাড়ির ভেতরে এসি চালিয়ে, এখন একটু স্বস্তি হয়েছে। ঠিকই বলেছে, যতক্ষণ বিল্ডিংয়ের ভেতর বা গাড়ির ভেতর ততক্ষণ ভালো ছিলাম। বাইরে গরম গা পুড়িয়ে দেওয়ার মতন। গাড়ির এসিতে বসে লাস ভেগাসকে প্রথমবার দেখতে বেশ লাগছিল। ভেগাসকে খালি ছুঁয়ে বেরিয়ে যেতে তখন আমাদের একটু খারাপ লাগে ঠিকই, কিন্তু তখন আমরা ম্যানমেড ওয়ান্ডারকে ছেড়ে প্রকৃতির ওয়ান্ডারের দিকে যেতে বেশি ইচ্ছুক ছিলাম। তবে আজকে আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন অবধি পৌঁছাতে পারবো না। বাইরে এত রোদ দেখতে পেলেও সময় তখন বাজে প্রায় রাত 8টা। রাতটা কাটাবার জন্যে মাঝপথে একটা শহরে থাকার ব্যবস্থা করেছিলাম আমরা। গোটা দিন ট্রাভেল করে গোটা রাত গাড়ি চালানোর কোনো মানে হয় না। 3টে ড্রাইভার থাকতেও আমরা রাতের ঘুমটাকে বেশি প্রাধান্য দিলাম। 10টা দিন ঘুম আর খাওয়া ঠিকঠাক না থাকলে জায়গাগুলো না ঠিক করে দেখতে পাবো, আর না আপনাদের দেখাতে পারবো। তাই গোটা ডিস্টেন্সটার মাঝপথে ইউটা স্টেটের সল্টলেক সিটিতে একটা হোটেল বুক করি আমরা। কিন্তু সেটা পৌঁছাতেও টাইম লাগবে অনেকটা, অলমোস্ট 5 থেকে 6 ঘন্টা।
রাস্তায় আবার বাজার করারও কথা আছে। কি ভাবছেন, বেড়াতে এসেও বাজার? এই দেশে এটাও সম্ভব, বলবো আপনাদের। বাজার করতে করতে কারণটাও বলবো। আগে একটা ওয়ালমার্ট খুঁজে বার করি, দাঁড়ান। ম্যাপে একটু চোখ ঘোরাতেই রাস্তাতেই খুঁজে পাই একটা ওয়ালমার্ট। এই দেশে বাড়ি ঘরদোর বা লোকজন পান কি না পান, প্রত্যেক স্টেটে একটা না একটা ওয়ালমার্ট তো পাবেনই। এখন অবধিও এমন কোনো আমেরিকান স্টেটে আমরা যাইনি যেখানে ওয়ালমার্ট পাইনি। তবে এটা আমাদের লাইফ সেভিয়ার বলতে পারেন। বেড়াতে গিয়ে যদি একে দেখতে পেয়ে যাই আমরা, কি যে পাগলামো শুরু করি সেটা আমাদের বাজার দেখলেই বুঝতে পারবেন। চলুন, এখন আমরা এসেছি ওয়ালমার্ট। আসলে এখানে তো আমাদের ইচ্ছা মতন যেখানে যা ইচ্ছা তো পাবো না, তো যেখানে যেটা আমরা পেয়ে যাই সেটা এখানে আমরা কিনে নিই। ইটস আ পার্ট অফ দ্য ইকোসিস্টেম অফ আমেরিকাজ ট্যুরিজম, কারণ এখানে সবসময় সব জায়গাতে সব কিছু পাওয়া যায় না। ছোট দেখে নাও। এই এতগুলো জিনিস আমরা 5 মিনিটে জোগাড় করে ফেলেছি। সস্তা বলছি না, মানে ছোট দেখে যদি অল দ্য গ্রেট মাইন্ডস। এ দেখো এখানে আছে। অ্যাভোকাডো অয়েল মেয়ো আছে। না রে মেয়েও নয় র্যাঞ্চ। অ্যাভোকাডো র্যাঞ্চি পেতে হবে। আরে ওটা খেতে খুব ভালো হয়। না পেলে কিছুই নিয়ে নেবো। আচ্ছা এই তো অ্যাভোকাডো র্যাঞ্চ। কে রে বাবা, সব এদিক ওদিক কোথায় হ্যাঁ, খুঁজছিস? এইটাই আমরা ওই লাইনটা দেখিনি। এইটাই। এটা টুরিস্ট প্লেস হলেও এখানে না টিপিক্যাল মানে সব রকমের রেস্টুরেন্ট এগুলো পাওয়া যায় না। সেটা পুরো আমেরিকাতেই তাই। হ্যাঁ, ওর জন্য আমরা কিছুটা খাবারের ব্যবস্থা করে নিচ্ছি, যাতে আমাদের খাবারের জন্য খুব বেশি এদিক ওদিক করতে না হয়, সময় নষ্ট না হয়, আর বেশি টাকা দিয়ে ভুলভাল খেতে না হয়। পয়েন্ট। চলো, বাজার কমপ্লিট। এবার ডিরেক্ট হোটেল, কোথাও থামবো না। এখন রাতও হয়ে গেছে, সোজা টানবো। চলো, ঠিক আছে। গাড়ির ডিকিতে সব খাবারগুলো ভরে আর গুটি কয়েক খাবার ব্যাক সিটে রেখে বেরিয়ে পড়লাম হোটেলের দিকে। তবে এখনও অনেকটা রাস্তা বাকি, আর বাইরে পুরোটাই অন্ধকার। গাড়ির হেডলাইট ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু আমরা নিজেদের খাবার তো ভরলাম, আরেকজনের কথা তো ভুলেই গেছিলাম। খেলো $33 খেলো। হ্যাঁ, আমাদের এরকমই খায়, তার মানে ওরও ট্যাঙ্ক করো। ও এখন বাজে এইখানে রাত্রি 1টা। অলরেডি আমরা এতবার টাইম জোন চেঞ্জ করেছি, মানে রিচমন্ডের সময় অনুযায়ী রিচমন্ডে এখন বাজে ভোর 4টে। এখনও আমরা হোটেলে পৌঁছোইনি, এখনও 2 ঘন্টা আমাদের ড্রাইভ বাকি। মানে এইখানকার সময় অনুযায়ী হয়তো রাত্রি 3টে 3:30 নাগাদ আমরা পৌঁছবো। হোটেল পৌঁছাবো রাত 3টে 3:30। এইখানকার সময় মানে আমাদের সময়ের ভোর 6টা। সামনেই পার্ক করে দেবো, বুঝলি তো? যাই হোক, খুব লম্বা যাচ্ছে আজকের দিনটা। এই তেল ভরা হলো, এবার কিছু একটুখানি খেয়ে একটুখানি ওয়াশরুম হয়ে আবার 2 ঘন্টা এখন আরও ড্রাইভ রয়েছে। সুস্মিতার চোখটা দেখে কিছু বুঝতে পারলেন? যখন থেকে বাইরেটা অন্ধকার, ও পেছনের সিটে ঘুমাতে ঘুমাতে আসছে, আর আমরা বাকি 3টে ড্রাইভার প্যাঁচার মতন জেগে আছি। হোটেল চেক ইন কোনোদিনও টাইমলি করতে পারলাম না। রাজস্থানেও একই গল্প ছিল, আবার এখানেও একই গল্প। চলো, ফাইনালি এসে পৌঁছলাম। রাত এখন 3:12। রিচমন্ডের সময় এখন 6:12, ভোর 6:12। 3বার টাইম জোন চেঞ্জ করে ফেললাম। এতক্ষণে টাইমটা বাড়লো না কমলো, আর ফাইনালি কোথায় কটা বাজে আমার ক্যালকুলেশনের বাইরে হয়ে গেছিল। এখান থেকে আমরা ইয়েলোস্টোন আরও 6 ঘন্টা, সেই জার্নিটা আমরা কাল সকালে করব। এখন আপাতত ডে 1টাকে শেষ করি। Let's end the day. সামনে শুধু একটাই লক্ষ্য ছিল, হোটেলে গিয়ে বিছানায় শরীরটাকে ফেলে দেওয়া। সল্টলেক সিটি পৌঁছাতে পৌঁছাতে হয়ে গেল সেই রাত 3টে। কালকে সকালে উঠেই আবার ছুটবো গন্তব্যের দিকে, যেটা হলো ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। সেখানে অবধি পৌঁছানোর জার্নিটাও যে ক্যামেরা বন্ধ করতে দেবে না, সেটা পরের এপিসোডে আবার যখন যাত্রা এগিয়ে নিয়ে যাব বুঝতে পারবেন। আপাতত আজকের জার্নি এবং ফার্স্ট এপিসোডটা এই অবধি থাকুক। 20 ঘন্টারও বেশি দৌড়ে যাচ্ছি আমরা। লাইটটা জ্বালা। বাবা, একটা অত বড় ফ্রিজ দিয়েছে দেখ। কি বেসিনের পাশে শুতে হবে তো? হোয়াইট লাইট, যেহেতু ফ্রিজের ভেতরে মুন্ডু ঢুকেছে।
চলো, রাত অনেক হয়েছে, আজকের দিনটা এই অবধি একটু বেশি লম্বা হয়ে গেল। আবার দেখা হবে কাল সকালে। গুড নাইট। তবে ভিডিওটা বন্ধ করার আগে এই রোড ট্রিপের সেকেন্ড এপিসোড থেকে কিছু ঝলক। সকাল সকাল আমার খাবার চলে এসছে, ওরা নিচে থেকে খেয়ে এসছে। ওয়েলকাম টু ডে 2। গল্প এখনো অনেকটাই বাকি, সবে আজকে একটা দিন গেল, এখনো 9টা দিন বাকি। রোড ট্রিপে লাগে অনেকটা ধৈর্য, সেটা নিয়েই এগিয়ে যাব। অজানা, অদেখা, অচেনা জায়গাগুলো জানবো, দেখব, চিনব এবং আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। পৃথিবী বিখ্যাত জায়গাগুলো আপনারাও ঘুরে দেখবেন আমাদের সাথে। আজ তাহলে আসি, ফিরবো খুব শিগগিরই পরের এপিসোডটা নিয়ে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই।